আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির চাহিদা ও যোগান এই অধ্যায়ের লেকচার 2 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা সবাই জানো এই অধ্যায়টি অত্যন্ত সহজ একটি অধ্যায়, তবে এই অধ্যায় থেকে নিয়মিত অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন এবং একাধিক প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে আমাদের সামনে আছে। এজন্য আমি বলবো অধ্যায়টির আলোচনা তোমরা অবশ্যই ভালোভাবে শুনবে এবং বইয়ের সাহায্য নিয়ে পড়াগুলো শেষ করে ফেলবে। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কাল্পনিক চাহিদার সূচি থেকে চাহিদা রেখাঙ্কন করতে পারবে। তারপর চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখাঙ্কন করতে পারবে। আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম ওই কথাগুলোই মূলত এখানে আসবে। ওই কথাগুলো বলতে চাহিদা বিধির কথাটাই মূলত এখানে আসবে, কারণ এই দুটো আলোচনার মূল ভিত্তি কিন্তু ওইখান থেকেই। যাই হোক, আমরা আলোচনাটা সামনের দিকে নিয়ে যাই। দেখো, প্রথমে শুরু করছি আমরা চাহিদা বিধি দিয়ে, তবে এটা এইভাবে কোটেশন দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে নিয়ে আসছি। তোমরা লেখাটা এইভাবে শুরু করতে পারো যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কটাকে বলা হয় চাহিদা বিধি। আমরা গতকালকে কিন্তু এটা পড়ছিলাম। এখন দেখো, আমরা এখানে নতুন একটু কথা সংযোজন করব। সেটা হলো কি, চাহিদা বিধিকে তিনটি উপায়ে প্রকাশ করা যায়। আবার বলছি, চাহিদা বিধিকে প্রকাশের উপায় কয়টি বললাম? তিনটি। তোমরা আবার বলবে না যে চাহিদা বিধি তিন প্রকার, আমি কিন্তু এই কথা বলি নাই। বলছি চাহিদা বিধির প্রকাশের উপায় তিনটি। এক নম্বর হচ্ছে চাহিদা অপেক্ষক, দুই নম্বর হলো চাহিদা সূচি, তিন নম্বর হচ্ছে চাহিদা রেখা। আজকে আমাদের কথা মূলত চাহিদা সূচিকে ডিপেন্ড করে। বলছি যে কাল্পনিক চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, তাকে হাইলাইটস করছি আমরা, ঠিক আছে? তাহলে এই জন্য আমাদেরকে এই চাহিদা রেখা অঙ্কন করার জন্য একটা চাহিদা সূচি, কল্পনা থেকে একটা চাহিদা সূচি আমরা তৈরি করে নেব, ঠিক আছে? এই কারণে কাল্পনিক বলা হয়েছে। এটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে না, তোমার নিজের মতো করে তৈরি করে তারপরে তোমাকে রেখা অঙ্কন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা নিচে একটা কাল্পনিক চাহিদার সূচি নিলাম। দেখো, নিম্নে একটি কাল্পনিক চাহিদার সূচি নেই, যেটা নিচ্ছি এটার নাম দিলাম কাল্পনিক চাহিদার সূচি। দেখো, আমি আমার মতো করে নিছি, হ্যাঁ? এবার তুমি ইচ্ছে মতো তোমার মতো করে নিবা, যাতে বিধিটা এখানে কি হয়, প্রতিফলিত হয়। দেখো, দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ কত একক? 40 একক। দাম যখন 10 টাকা চাহিদার পরিমাণ হচ্ছে 30 একক। দাম 15 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 20 একক। দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ হয় 10 একক। এখানে লক্ষ্য করো, দাম বাড়তেছে, চাহিদার পরিমাণ কমতেছে, তার মানে চাহিদা বিধিটাকে কিন্তু আমি এখানে প্রতিফলিত করছি। যাই হোক, ব্যাখ্যাটা তো আর এভাবে লিখবো না, ব্যাখ্যাটা যতটা কমিয়ে পারা যায় এভাবে লিখবা। দেখো, আমি আবার লিখার কথাটা আমি বলছি কিভাবে লিখবো আমরা। দাম যখন 5 টাকা চাহিদার পরিমাণ 40 একক। দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 10, 15 এবং 20 টাকা হলে চাহিদার পরিমাণ কমে যথাক্রমে 30, 20 এবং 10 একক হয়। শেষ সূচির ব্যাখ্যা। 2 লাইন বা তার চেয়ে সামান্য একটু বেশি হতে পারে। এবার আসো, এই সূচিটাকে ব্যবহার করে আমি রেখাচিত্র অঙ্কন করতে পারলেই, অর্থাৎ চাহিদা রেখা অঙ্কন করতে পারলেই আমার কাজ শেষ। দেখো তো, চিত্রের সাহায্যে ব্যাখ্যা যাচ্ছি। ও এক্স অক্ষ হচ্ছে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষ হলো দাম নির্দেশিত। প্রথম দামটা কত? 5 টাকা। এর সাথে
চাহিদার পরিমাণের সম্পর্ক কত এককের? 40 এককের। এই দুইটাকে একসাথে নিয়ে আসছি। দেখো দাম যখন 5 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 40 একক। এটাকে প্রকাশ করলাম, এই দুইটার যে সম্মিলিত স্থানটাকে প্রকাশ করলাম এ বিন্দু দ্বারা। ঠিক আছে, সেমভাবে বাকিগুলো আমরা প্রকাশ করব। দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 30 একক, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এবার দেখো দাম যখন 15 টাকা, চাহিদার পরিমাণ কত একক? 20 একক। এটাকে প্রকাশ করতেছি দাম যখন 15 টাকা, চাহিদার পরিমাণ 20 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। একইভাবে দাম 20 টাকার সাথে 10 এককের সম্পর্ক দেখো। দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক, যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এই যে বিন্দুগুলো আমরা পাইলাম, এই বিন্দুগুলো যোগ করে একটা রেখা আমরা অঙ্কন করতে পারবো। আর এই রেখাটি হচ্ছে আমাদের নির্ণেয় চাহিদা রেখা। দেখো আমরা বলছি এখন এ বি সি ও ডি বিন্দু যোগ করে ডি ডি প্রাইম নির্ণেয় চাহিদা রেখাটি অঙ্কন করা হলো, বা কাল্পনিক চাহিদার সূচি ব্যবহার করে চাহিদা রেখা অঙ্কন করা হলো। কাজ আমাদের শেষ। অল্প কিছু কাজ, খুব বেশি কাজ না। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই এটার ব্যাখ্যা নিজেরা পারবে। আর চিত্র আঁকার সময় অবশ্যই একটু যত্নবান হতে হবে। দেখো এই গ্যাপগুলো কিন্তু সমান, প্রত্যেকটার গ্যাপের মান কিন্তু 10 করে। 10, তারপরে এখানেও 10, এখানেও 10, এখানে 10, তার মানে এই জায়গার দূরত্ব হচ্ছে 20, আর এই জায়গার দূরত্ব হচ্ছে 30, আর এই জায়গার দূরত্ব হচ্ছে 40। সেমভাবে এখানেও এই ঘরগুলো কি সমান। তোমরা যদি ঘরগুলো সমান করে নাও তাহলে এই রেখাটা সরলাকৃতির পাবা। আর না হয় দেখবা অনেকবার মোছামুছি করতে হবে। এজন্য স্কেল ব্যবহার করে এই চিত্রটা আঁকার চেষ্টা করবা। এবার যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন। লক্ষ্য করো আমরা গতকাল কিন্তু চাহিদা অপেক্ষক নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, চাহিদা অপেক্ষক এটি হচ্ছে একটা সরল রৈখিক চাহিদা অপেক্ষক। সরল রৈখিক এই কারণে বললাম, এই অপেক্ষক থেকে যখন আমি লেখচিত্র অর্থাৎ চাহিদা রেখা অঙ্কন করব, এই রেখাটি সরল আকৃতির পাওয়া যাবে। আরেকটা কথা হচ্ছে এই মাঝখানের চিহ্নটা দেখো, এই মাঝখানের চিহ্নটার কারণেই এই দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্কটা কিন্তু প্রকাশ পায়। ঠিক আছে, এই জায়গা কিন্তু খেয়াল করতে হবে মাঝখানের চিহ্নটা। ঠিক আছে, এটি এই -2 হচ্ছে চাহিদা রেখার ঢালটা। ঠিক আছে, এই চাহিদা রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক। যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসেও আলোচনা করব। তাহলে এখানে দেখো এই ডি হলো অধীন চলক আর পি হলো এখানে স্বাধীন চলক। তাহলে এই স্বাধীন চলকের মান যদি আমি অপেক্ষকের মধ্যে বসাই, পরিবর্তন করি, তাহলে অবশ্যই এই পি এর মানের উপর ডিপেন্ড করে ডি এর মান কিন্তু পাওয়া যাবে। এই প্রাপ্ত মানগুলো দিয়ে আমরা একটা সূচি তৈরি করব, আর এই সূচির মাধ্যমে আমরা চাহিদা রেখা অঙ্কন করব, তাহলে আমাদের কাজ শেষ। দেখো আমরা বলছি সরি, প্রদত্ত চাহিদা অপেক্ষকে পি হলো স্বাধীন চলক আর ডি হলো অধীন চলক। আমরা এখানে লিখে নেব, এটা কিন্তু আমরা আনসারের মধ্যে নিয়ে আসব যে প্রদত্ত চাহিদা অপেক্ষকে পি হলো স্বাধীন চলক আর ডি হলো অধীন চলক। তাহলে এই স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকেরও কি পাওয়া যাবে, বিভিন্ন মান পাওয়া যাবে। এই মানগুলোই আমরা নিয়ে সূচি তৈরি করব, আর এই সূচির সাহায্যে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। তাহলে আমরা এখন দেখাচ্ছি, দেখো যে স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের প্রাপ্ত মানগুলো নিম্নে সূচিতে উপস্থাপন করি বা বসাই। পি সমান সমান 1 টাকা হলে, অর্থাৎ পি এর মান যদি আমরা 1 বসাই, তাহলে ডি এর মান দেখো কত হয়। এই যে পি এর জায়গায় 1 বসাইছি, দেখো পি এর জায়গায় 1 বসাইলাম, তাহলে 2 একে 2, তাহলে 10 থেকে 2 গেলে কত হবে, 8 হবে। তার মানে দাম যখন 1 টাকা হয়, চাহিদার পরিমাণ হয় তখন 8 একক। এবার পি এর মান 2 বসাও, তাহলে কি হবে, 2 দুগুণে 4, 10 থেকে 4 গেলে থাকবে কত, 6। 2 হলে দেখো 2 দুগুণে 4, 10 থেকে 4 গেলে থাকে 6। সেমভাবে পি সমান সমান 3 হলে ডি সমান সমান আসে 4, দেখো 3 দুগুণে 6, 6, 10 থেকে 6 বাদ দিলে কত থাকে, 4। সেমভাবে পি সমান সমান 4 হলে ডি সমান সমান আসে কত, 2। ঠিক আছে, ন্যূনতম 3টা মান দিয়ে বের করবা, আর সর্বোচ্চ তুমি 4টা নিতে পারো, আর বেশি আর নেওয়া দরকার নেই। ঠিক আছে,
তাহলে দেখো আমরা এখন এই যে পি এর মান বসালাম, এই পি এর মানের প্রেক্ষিতে ডি এর যে মানগুলো পাইছি আমরা, এই মানগুলো একত্রিত করে আমরা একটা সূচি তৈরি করতে পারি। আমরা দেখো সূচিটা তৈরি করলাম, চাহিদার সূচি। দেখো দাম যখন 1 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ পাইছি কত? 8 একক। দাম যখন 2 টাকা চাহিদার পরিমাণ 6 একক। দাম 3 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। দাম 4 টাকা চাহিদার পরিমাণ পাইছি 2 একক। এখন এইটাও আমরা এইভাবে ব্যাখ্যা না দিয়ে ওই তো অল্পের মধ্যে ব্যাখ্যাটা শেষ করব। কিভাবে? দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ 8 একক, দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 2, 3 এবং 4 টাকা হলে চাহিদার পরিমাণ কমে 6, 4 এবং 2 একক হয়। ঠিক আছে, আমরা সূচি পেয়ে গেলাম, সূচির বর্ণনা দিয়ে দিলাম এবং এখন এটাকে ব্যবহার করে আমরা রেখা অঙ্কন করলেই আমাদের কাজ শেষ। দেখো চিত্রের সাহায্যে ব্যাখ্যা। চিত্র ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে হলো দাম নির্দেশিত। দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ কত একক? 8 একক। দেখো আমরা এটাও দেখালাম, দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। দাম যখন 2 টাকা চাহিদার পরিমাণ 6 একক। দেখো দাম যখন 2 টাকা চাহিদার পরিমাণ 6 একক, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। দাম যখন 3 টাকা চাহিদার পরিমাণ 4 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 2 একক, যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন আবারও এখানে এই যে এ বি সি এবং ডি এই বিন্দুগুলো আমরা পেয়ে গেছি, এগুলো যোগ করলে আমাদের কাজ শেষ। দেখো এখন এ বি সি ও ডি বিন্দু যোগ করে ডি ডি প্রাইম নির্ণয় চাহিদা রেখাটি অঙ্কন করা হলো, বা প্রদত্ত চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করা হলো। শেষ এটার কথা। তাহলে দেখো আমি প্রথমে বলছিলাম যে অপেক্ষকটা দেয়া আছে, এই অপেক্ষকটা হচ্ছে একটা সরল রৈখিক চাহিদা অপেক্ষক। এই কারণে এখানে দেখো তো আমি যে রেখাটা পাইছি, এই রেখাটা একটা সরল আকৃতির চাহিদা রেখা। ঠিক আছে, এখন আমরা একই প্রশ্ন যদি অপেক্ষকটা সমপরাবৃত্তাকার আসে তাহলে কিরকম হবে রেখাটা, আমরা ওটাও দেখে নেব। দেখো প্রশ্ন একই, চাহিদা অপেক্ষক হতে চাহিদা রেখা অঙ্কন করো, তবে অপেক্ষকটা হচ্ছে ভিন্ন। এই যে চাহিদা অপেক্ষকটা যদি সমপরাবৃত্তাকার অপেক্ষক হয়, ঠিক আছে, ডি সমান 16/ফি হতে চাহিদা রেখা আমরা অঙ্কন করব। একই রকম কথা যে প্রদত্ত চাহিদা অপেক্ষকে পি হলো স্বাধীন চলক আর ডি হলো অধীন চলক। এই স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের প্রাপ্ত মানগুলো আমরা কি করব? সূচিতে বসাইব। ঠিক আছে, দেখো এখানে পি সমান 1 হলে পি এর মান আমরা 1 বসাচ্ছি, হলে ডি সমান কত আসবে? 16/1 সমান 16। এই যে 16কে যদি আমি 1 দিয়ে ভাগ করি 16 হয়, কারণ এই পিটা আছে কোথায়? নিচে, এই জন্য পি এর মানটা বসছে কোথায়? নিচে। এবার দেখো পি সমান 2 হলে ডি সমান কত হয়? 16/2। তার মানে 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। তারপরে পি সমান 4 হলে, ও এখানে একটু কথা বলে নেই, পি এর মান আগের মতো কি ধারাবাহিকভাবে বসাবো? হ্যাঁ বসাতে পারো, কোনো সমস্যা নেই। তবে তুমি যদি পূর্ণ মান পেতে চাও তাহলে অবশ্যই পি এর মানটা এমন মান বসানো উচিত যে মানগুলো দিয়ে উপরের মানটাকে যে নিঃশেষে ভাগ করা যায়, তাহলে তুমি পূর্ণ মান পাবা এবং তোমার পক্ষে চিত্রটা আঁকাও সহজ হবে। এজন্য আমি দেখো আমি আমার সুবিধা মতো, অর্থাৎ 4 দিয়ে 16কে ভাগ যায়, এজন্য 4 নিচ্ছি, 3 না নিয়ে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 একক হয়। দেখো 16কে 4 দিয়ে ভাগ করলে 4 একক হয়। আবার দেখো পরবর্তী মানটা 5ও নেই, 6 নেই, 7ও নেই, কারণ ওইগুলো দিয়ে নিঃশেষে 16কে ভাগ করা যায় না, এই জন্য নিচ্ছি কত? 8। তাহলে পি সমান 8 হলে দেখো 16/8 সমান কত হয়? 2 একক হয়। তাহলে এখানে আমি দামের বিপরীতে চাহিদার পরিমাণগুলো সূচিতে বসাবো, তাহলে আমার চাহিদার সূচিটি তৈরি হয়ে যাবে। দেখো তাহলে চাহিদার সূচির বর্ণনা আগের মতো, এখন আর আলাদাভাবে বললাম না, তুমি সরাসরি বলে ফেলো। দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ 16 একক, দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 2, 4 এবং 8 টাকা হলে চাহিদার পরিমাণ কমে 8, 4 এবং 2 একক হয়। ঠিক আছে, সূচির বর্ণনা কিন্তু আমরা দিয়ে ফেললাম।
এখন আসবো চিত্রে। দেখো চিত্রের সাহায্যে ব্যাখ্যা। চিত্রে ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে দাম নির্দেশিত। দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ ছিল কত একক? 16 একক। এটাকে আমরা প্রকাশ করলাম। দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 16 একক, যা এই বিন্দু দ্বারা নির্দেশিত। এবার দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ 8 একক। দেখো দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ 8 একক, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য রাখতে হবে, এখানে দেখো এই গ্যাপ সমান, কিন্তু আবার এখানে যে 16 নিচ্ছিলাম আমি, 16-র অর্ধেক কত? 8। দেখো এই জায়গাটাকে বরাবর অর্ধেক। তোমাকে এই চিত্রটা যদি মানে এই মানের অনুযায়ী তুমি যদি না আঁকো, তাহলে চিত্র সঠিকভাবে তুমি আঁকতে পারবে না। এখানে আবার দেখো দাম কত টাকা? 4 টাকা। তার মানে 4 মানে এই 2-এর ডাবল হবে 4, এদিকে চলে আসবে। দেখো এই অবস্থায় মানে চাহিদার পরিমাণ কত একক? 4 একক। তার মানে 4 আসবে কোথায়? 8 এবং 0-এর মাঝামাঝি এখানে চলে আসবে। দেখো এই জায়গার ডাবল কিন্তু এখানে, তার মানে এখানে 3 আছে, আমরা নিচ্ছি না, আমাদের এখানে আমরা ব্যবহার করতেছি না। 3 আছে, তারপরে 3-এর পরে কত? 4। 3-এর জায়গায় কিন্তু আমি রেখে গেছি, ঠিক আছে, প্রয়োজন নাই বিধে আমি চিহ্নিত করে নেই। তাহলে দাম যখন 4 টাকা, চাহিদার পরিমাণ কত একক? 4 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এবার দেখো তারপরটা কত? 8 টাকা। তার মানে এই 4-এর ডাবল হবে, এইদিকে চলে আসবে। আর এই অবস্থায় চাহিদার পরিমাণ 2 একক। তার মানে 2 একক কোথায়? 4 এবং 0-এর মাঝামাঝি। তাহলে আমরা এখানে দেখাচ্ছি। দেখো দাম যখন 8 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 2 একক, যার ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন আমরা তো 4টা বিন্দু পাইছি, এ, বি, সি এবং ডি। এই বিন্দুগুলো যোগ করলেই আমাদের নির্ণেয় চাহিদা রেখাটা পেয়ে যাব। দেখো আমরা এখন এ, বি, সি ও ডি বিন্দু যোগ করে আমরা ডি প্রাইম নির্ণেয় চাহিদা রেখাটি অঙ্কন করলাম। এখানে দেখো এই রেখাটাই হচ্ছে আমাদের প্রদত্ত চাহিদা অপেক্ষক থেকে অঙ্কিত চাহিদা রেখা। কি আকৃতি রয়েছে? সমপরাবৃত্তাকার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে অপেক্ষক থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করলাম, এই অপেক্ষকটা অর্থাৎ সমপরাবৃত্তাকার চাহিদা অপেক্ষক থেকে অঙ্কিত চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দু থেকে এই যে অঙ্কিত আয়তক্ষেত্রগুলো আছে, এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল কিন্তু সমান। এখানে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল যত, এখানে এই ক্ষেত্রটারও ক্ষেত্রফল তত, এই ক্ষেত্রটারও ক্ষেত্রফল তত। অর্থাৎ এক্ষেত্রে যে কোনো বিন্দু থেকে অঙ্কিত আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল পরস্পর কি হবে? সমান হবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের আলোচনা কিন্তু এই পর্যন্ত ছিল। তবে এখান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যদি দেখি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো ডি সমান 15 - 3p, এটি কি ধরনের চাহিদা অপেক্ষক? তাহলে তুমি নিশ্চিত বলতে পারবে এটি হচ্ছে সরল রৈখিক চাহিদা অপেক্ষক। আর এটি কি ধরনের অপেক্ষক? সমপরাবৃত্তাকার চাহিদা অপেক্ষক। তারপরে চাহিদা রেখা কেমন হয়? চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আমি বলি নাই সরলাকৃতির বা বলি নাই সমপরাবৃত্তাকার, এখানে নিম্নগামী হয়, দুইটাই নিম্নগামী। ঠিক আছে, একটা সরলাকৃতির, একটা সমপরাবৃত্তাকার। এই জন্য এক কথায় বলে দিবা যে চাহিদা রেখা যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এবার এখানে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে আমরা 2টা প্রশ্ন আলোচনা করেছিলাম। এই 2টা প্রশ্নই আমরা নিয়ে আসছি। দেখো একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। তারপরে এক চাহিদা অপেক্ষক, এখানে একটা আমি নতুন আরেকটা অপেক্ষক দিয়েছি, তোমরা এটা দিয়ে ব্যবহার করে তোমরা চাহিদা রেখা অঙ্কন করবা। ডি সমান 100 - 2p হতে, এখানে একটু লেখি নাই, হতে চাহিদা রেখা অঙ্কন করো। তুমি আমার এইটা দিয়েই যে করবা এমন কোনো কথা নাই। সমপরাবৃত্তাকার এবং আরও সরলরৈখিক চাহিদা অপেক্ষক ব্যবহার করে তুমি 2-3টা চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করে নিজেকে তৈরি করে নিবা। ঠিক আছে, তাহলে যাই হোক আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।